আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ আগামীকাল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা, আর এই পরীক্ষার আগের রাতের এই শেষ মুহূর্তটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো একদম অধ্যায় ভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক, যা যদি তোমরা ভালো করে দেখে যাও তাহলে ইনশাআল্লাহ লিখিত অংশে তোমাদের কেউ আটকাতে পারবে না। আজকে মেইনলি আমি তোমাদেরকে যে পার্টগুলো বলে দিব, এখান থেকে ইনশাআল্লাহ 100% কমন আসবেই আসবে। আমি মেইনলি এখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগিয়েছি তা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে এবং বিগত যে স্কুল বা নির্বাচনী পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে ওইগুলো অ্যানালাইসিস করে আজকের এই সাজেশনটা তৈরি করা হয়েছে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে ইনশাআল্লাহ লিখিত অংশ নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না। তাহলে চলো আমরা আমাদের কথা না বাড়িয়ে আমাদের টপিকে চলে যাই। অধ্যায় 2 এর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে এগুলো দিয়েছে, মানে এই যে আমি আজকে যে সাজেশনটা দেখাচ্ছি এটা মেইনলি হচ্ছে তোমাদের গ আর ঘ এর জন্য। ওকে, সো অধ্যায় 2 এটার নাম হচ্ছে কি স্বাধীন বাংলাদেশ। এখান থেকে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে আসতে পারে তা একটু বলে দেই। প্রথমে রয়েছে কি এখানে যুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকা এবং এর গঠন কাঠামো। মুজিবনগর সরকার নিয়ে কোয়েশ্চেন কোনো না কোনো বোর্ডে অবশ্যই করবে। সো এইটা তো তুমি একদম চোখ বন্ধ করে 5 স্টার দাও, এটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। কোনো না কোনো বোর্ডে মুজিবনগর সরকার নিয়ে প্রশ্ন চলেই আসবে। সো যদি গ এর প্রশ্ন আসে, মানে গঠন কাঠামো নিয়ে আসবে হচ্ছে গ, যে মুজিবনগর সরকারের গঠন কাঠামোটা কেমন। এখন গঠন কাঠামো কোনটা অনেকেই এটা বোঝে না। গঠন কাঠামো হচ্ছে এই যে এখান থেকে শুরু হবে মুক্তিযুদ্ধের সূচনা এবং মুজিবনগর সরকারের কার্যক্রম। এই যে এখানে যে লেখাটা আছে না, যে কোন ব্যক্তি কোন পদে নিয়োজিত ছিল, যেমন রাষ্ট্রপতি বা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্র, এই যে মন্ত্রীদেরকে বিভিন্ন দায়িত্ব দেয়া হয়েছে, তাদেরকে নিয়ে যে একটা সরকার গঠন করা হয়েছে। মেইনলি মুজিবনগর সরকারের গঠন কার্যক্রম যদি চায় তখন তোমার এই পার্ট অ্যান্সার করতে হবে। অনেকেই হচ্ছে মুজিবনগর সরকারের ভূমিকা খুব ভালো করে পড়ে যায় কিন্তু গঠনে গিয়ে আটকে যায়। সো অবশ্যই গঠনটা ভালো করে দেখে যাবে, এটা কিন্তু তোমাদের এসএসসি 2026 এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কথা বুঝতে পেরেছো? সো এটা কোত্থেকে অ্যান্সার করবে, এই যে এখানে যে 6 জন ব্যক্তির কথা বলা হয়েছে তারা কোন কোন পদে নিয়োজিত ছিল তা তো দিবেই, সাথে নিচে যে পার্টটা আছে এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। সো মুজিবনগর সরকার থেকে গঠন কাঠামো যদি আসে এটা দিয়ে দিবে হচ্ছে গতে, ঠিক আছে। আর ঘতে দিবে মুজিবনগর সরকারের ভূমিকা। হতে পারে একটা সিকিউতে মুজিবনগর নিয়েই কোয়েশ্চেন করেছে যে গতে গঠন কাঠামো আর ঘতে হচ্ছে যুদ্ধ পরিচালনা, এটা করার চান্স কম। বাট মুজিবনগর সরকার থেকে যদি প্রশ্ন করে তাহলে হয় আসবে গঠন কাঠামো, না হলে আসবে মুজিবনগর সরকারের ভূমিকা। তো এটা তুমি একদম 5 স্টারের বেশি হলেও ওই স্টার দাও, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর রয়েছে 7ই মার্চের ভাষণ, এটাতে তুমি 3 স্টার দাও। 7ই মার্চের ভাষণের যে ঐতিহাসিক দিক বা এইটা, এখান থেকে 2 ধরনের কোয়েশ্চেন আসে। একটা হচ্ছে যে 7ই মার্চের ভাষণ সম্পর্কে বর্ণনা দাও, তো তখন তুমি 7ই মার্চের যে বর্ণনা আছে, যে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণে কি কি ব্যাখ্যা দিয়েছেন, সো 7ই মার্চের যদি শুধুমাত্র ভাষণ সম্পর্কে জানতে চায় তখন এটা দিয়ে দিবে। আর যদি এটা বলে যে 7ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধে কি প্রভাব ফেলে বা কি ভূমিকা পালন করে, তখন এটা আসতে পারে হচ্ছে ঘতে, ঠিক আছে। সো ঘয়ের জন্য তখন আমাদের কিভাবে পড়তে হবে যে এটা আসলে কি কি ভূমিকা রেখেছে মুক্তিযুদ্ধে, দ্যাটস ইট, এরকম, ঠিক আছে। এরপরে রয়েছে মুক্তিযুদ্ধের ভূমিকা। এখান থেকে কোয়েশ্চেন কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে যে মুক্তিযুদ্ধে এদের ভূমিকা কেমন ছিল। হতে পারে সেটা গণমাধ্যম বা ছাত্র সমাজের ভূমিকা বা প্রতিবেশী দেশের কথা। এখানে তোমার হয়তোবা কোনো দেশ আইডেন্টিফাই করে দিতে পারে যে ভারত বা গ্রেট ব্রিটেন বা রাশিয়া, এগুলো। আর হচ্ছে কি প্রবাসীদের ভূমিকা। তো এরা মুক্তিযুদ্ধে কিরূপ ভূমিকা পালন করেছে। এরপর রয়েছে নারীদের ভূমিকা, এটাও হচ্ছে এটার সাথেই অ্যাটাচ যে নারীদের ভূমিকা। আবার এইটাও এটার সাথেই অ্যাটাচ যে মূল নিয়ামক জনগণ, অর্থাৎ জনগণ মুক্তিযুদ্ধে কিভাবে প্রভাব ফেলেছে, এই টাইপের। সো আমি যদি অধ্যায় 2 থেকে তোমাদেরকে বলি, ফার্স্ট প্রায়োরিটি দিবে হচ্ছে মুজিবনগর সরকারের গঠন কাঠামো, এটার ভূমিকা। তারপর 7ই মার্চের ভাষণে এই যে বঙ্গবন্ধু যেভাবে কথাগুলো বলেছিল না, যে সে তার ভাষণে কি কি সেন্টেন্স বলেছে, এইটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। সে এই ভাষণটা কোথায় দিয়েছে, কোন জায়গায় দিয়েছে, এবং ইউনেস্কো যে এটাকে একটা স্বীকৃতি দিয়েছে, এই পার্টটা ভালো করে পড়ার চেষ্টা করবে।
তো অধ্যায় 2 তো গেল, তাই না? এবারে চলো অধ্যায় 3-এ চলে যাই, একটু দেখি অধ্যায় 3-এ কি কি আছে। অধ্যায় 3-এ স্থানীয় সময় নির্ণয়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্থানীয় সময় নির্ণয় নিয়ে প্রশ্ন আসে, যে ধরো দ্রাঘিমা থেকে তারপরে হচ্ছে সময় নির্ণয় করো, কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে দিবারাত্রির দৈর্ঘ্য, অর্থাৎ দুইটা গোলার্ধে দুইটা তারিখের কথা বলবে। এই দুই গোলার্ধে দিবারাত্রির দৈর্ঘ্য মানে কোথায় দিন কোথায় রাত, দিনের যে ডিফারেন্স এইটার কথা চায়। সো 22শে জুন বা 21শে জুন এরকম হতে পারে, বা 23শে সেপ্টেম্বর 21শে মার্চ হতে পারে, বা 23শে সেপ্টেম্বর 21শে জুন, এই টাইপের করে দুইটা গোলার্ধে দুইটা তারিখ দিয়ে তারপরে হচ্ছে দিবারাত্রির পার্থক্যের কথা চাইতে পারে। ওকে, এরপরে রয়েছে দুই গোলার্ধে একই ঋতু বিরাজ করবে কিনা, এই টাইপের কোয়েশ্চেন। জোয়ার ভাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা কোনো না কোনো বোর্ডে আসবেই আসবে। জোয়ার ভাটা থেকে প্রশ্নটা কিভাবে করে, প্রথমে রয়েছে জোয়ার ভাটা সম্পর্কে এটার বৈশিষ্ট্য বা ব্যাখ্যা, অর্থাৎ এখানে জোয়ার ভাটা কি, জোয়ার ভাটা কত প্রকার, এই টাইপের একটা বৈশিষ্ট্য টাইপ কোয়েশ্চেন আসে, যেটা আসে সাধারণত গতে, ঠিক আছে। আর যদি জোয়ার ভাটা থেকে ঘতে কোয়েশ্চেন করে, সেই ক্ষেত্রে আসবে জোয়ার ভাটার প্রভাব, প্রভাব থেকে আসবে হচ্ছে ঘতে, যে এটা হতে পারে অর্থনৈতিক দিক থেকে জোয়ার ভাটা কিভাবে প্রভাব ফেলছে, বা পৃথিবীর ওপর জোয়ার ভাটা কি প্রভাব ফেলছে, এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো জোয়ার ভাটা থেকে যদি প্রশ্ন আসে, বৈশিষ্ট্যটা আসবে গতে এবং এর প্রভাবটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জোয়ার ভাটা থেকে প্রশ্ন আসলে বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবই আসে, সো প্রভাবটা ভালো করে পড়বে। এরপরে রয়েছে গ্রহ, গ্রহর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পৃথিবী, শুক্র, মঙ্গল, এই তিনটা ভালো করে পড়বে, এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা, বুধ, বৃহস্পতি, এটা জাস্ট একবার রিডিং দিয়ে যাবে, এটা এত ইম্পর্টেন্ট না। তবে এখান থেকে যদি সিকিউ নাও করে, এখান থেকে এমসিকিউ করার চান্স বেশি আছে। এর জন্য একটা ধামাকাদার এমসিকিউ এর ভিডিও দিব, যেই এমসিকিউ গুলো যদি তুমি করে যাও তাহলে অবশ্যই তুমি 30-এ 30 পাবেই পাবে। সো এমসিকিউ এর ভিডিওটি অবশ্যই দেখবে, ঠিক আছে। সো এবার আসি বিষুবরেখার বৈশিষ্ট্য, আন্তর্জাতিক রেখা, এটা লেস ইম্পর্টেন্ট, এটা একটাবার দেখে যেতে পারো। তাপমাত্রার পার্থক্যর কারণ মানে হচ্ছে ভিন্ন অক্ষাংশে থাকার কারণে তাপমাত্রার পার্থক্য কি হতে পারে। আহিক গতি, এটার বৈশিষ্ট্য টাইপ ব্যাখ্যা পড়তে পারো, যে আহিক গতি কি, এটার কারণে কি হয়। আর বার্ষিক গতির কারণে পৃথিবীর প্রকৃতির পরিবর্তন, এইটা একটু ভালো করে পড়বে। সো চ্যাপ্টার 3 থেকে আমি তোমাদেরকে কি পড়তে বললাম, স্থানীয় সময় নির্ণয়টা অবশ্যই পড়বে। এটা যদি সিকিউতেও না আসে, এমসিকিউতে আসবেই আসবে, অর্থাৎ এটা হচ্ছে সিকিউতে না আসলেও এমসিকিউতে আসবে। দিবারাত্রির দৈর্ঘ্য রিলেটেড এটার কোয়েশ্চেন করতে পারে, এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন এসেছে। তারপরে ঋতু বিরাজ করা, জোয়ার ভাটা খুব ইম্পর্টেন্ট বলেছি। গ্রহ থেকেও কোয়েশ্চেন করতে পারে, গ্রহ থেকে যদি করে তাহলে পৃথিবী, শুক্র, মঙ্গল, এই তিনটা থেকেই আশা করছি করবে। এরপরে রয়েছে এগুলো একটু একটু করে দেখে যাবে। বার্ষিক গতির কারণে পৃথিবীর প্রকৃতির পরিবর্তন, এটাও একটু দেখবে। এরপরে চলে আসি অধ্যায় 6। অধ্যায় 6 তো সংজ্ঞা পড়তে পড়তেই তোমরা পাগল হয়ে যাও, কারণ এক একটা বিজ্ঞানের এক এক টাইপের সংজ্ঞা, এটা পড়তে পড়তে এই পোলাপান খুব বিরক্ত এই চ্যাপ্টার নিয়ে। আচ্ছা যাই হোক, সো অধ্যায় 6-এ আমাদের যেই ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে, তা রয়েছে কল্যাণমূলক কাজ বা ঐচ্ছিক কাজ, আরেকটা রয়েছে কি অর্থ ব্যবস্থার কাজ বা মুখ্য বা অপরিহার্য যে কাজ, মানে দুই ধরনের কাজই তো আছে, তাই না। সো উদ্দীপকে তোমার একটা কিছু বলবে যে কোন একটা রাষ্ট্রের একটা কাজ করা হচ্ছে, এইটা আসলে কি ধরনের কাজ, এটা কি ঐচ্ছিক কাজ নাকি মুখ্য কাজ, ঠিক আছে। সো কল্যাণমূলক কাজ নিয়ে ঘতেই আবার আরেকটা প্রশ্ন করতে পারে, যে এটা কি তাহলে কল্যাণমূলক রাষ্ট্র পড়লো বা এটা কি হলো, এই টাইপের। এরপর রয়েছে কি বিচার রায়ের উৎস, এখান থেকে এটা হচ্ছে বোর্ডে কোনো না কোনো বোর্ড, 9টা বোর্ড তো, 9টা বোর্ডের কোনো না কোনো বোর্ডে এই যে কল্যাণমূলক অর্থ ব্যবস্থা এখান থেকে আসবে। সবচেয়ে বেশি আসে হচ্ছে এই যে কল্যাণমূলক কাজ থেকে। সো এই দুইটার কি পড়বে বলতো, এক্সাম্পল গুলো ভালো করে পড়বে, যে কোনটা আসলে কি ধরনের কাজ, এক্সাম্পলটা পড়লেই তো বানিয়ে লিখতে পারবে। বিচার রায়ের উৎস, এটাতে 2 স্টার দাও, এটাও ভালো ইম্পর্টেন্ট। ও আচ্ছা, এই যে এটা নাগরিক দ্বারাই দেশে সুশাসন সম্ভব বা নাগরিকের দায়িত্ব, হতে পারে যে কোনো একটা উদ্দীপকে নাগরিকের কথা বলা রয়েছে, যে এই নাগরিক সঠিক সময়ে কর প্রদান করছে, বা সে দেশের যত যাবতীয় আইন কানুন আছে সবকিছু সে ঠিকঠাক করে পালন করছে, তাহলে সে একজন কি হলো, সুনাগরিক হলো। এখন এই সুনাগরিক দ্বারাই দেশ ভালো হবে বা দেশে সুশাসন সম্ভব হবে, বা তারাই দেশকে চালিয়ে নিতে পারবে, এই টাইপের একটা কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, যে সুনাগরিক দ্বারাই সুশাসন সম্ভব, এই টাইপের। এরপর রয়েছে আইনের বিভিন্ন সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা, চ্যাপ্টার 6 থেকে প্রশ্ন করলে এটা থেকে কোয়েশ্চেন অবশ্যই করবে, কোনো না কোনো বোর্ডে চলে আসবেই। এরপর রয়েছে 4টা উপাদান, আমরা জানি রাষ্ট্রের 4টা উপাদান, 4টা উপাদান থেকে সার্বভৌমত্ব, এইটা বেশি ভালো করে পড়বে, ঠিক আছে। 4টার মধ্যে জাস্ট এই সার্বভৌমত্বটাই বেশি প্রশ্ন আসে, এটা ভালো করে পড়বে। এখান থেকে 2 ধরনের প্রশ্ন
আসতে পারে। ধরো হচ্ছে 4টা উপাদান এখানে দেয়া আছে আর এখানে একটা হচ্ছে ডট চিহ্ন দেওয়া, বলবে যে এইটা কি, তখন আমরা লিখবো সার্বভৌমত্ব। আর আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে রাষ্ট্রের একটা উপাদান যদি মিসিং থাকে, মানে এটা যদি মিসিং থাকে তাহলে কি এটা একটা সম্পূর্ণ রাষ্ট্র তৈরি হবে কি না। সো এই টাইপের একটা কোয়েশ্চেন আসতে পারে। সো এটাতেও তুমি 2 স্টার দাও। এরপর রয়েছে আইনের অনুশাসন সুশাসন প্রতিষ্ঠা করা, মানে আইনের দৃষ্টিতে সাম্যতা, এটাতেও তুমি 2 স্টার দিতে পারো। এটা হচ্ছে আইন রিলেটেড করলে হতে পারে। আইন বিভাগের কাজ, সরকারের কাজ, এগুলো একবার করে দেখে যাবে। শর্টকাট কি করে লিখে রাখবে, দেখো তোমরা কিভাবে মুখস্থ করো কে জানে, এগুলো হচ্ছে না এত বেশি ডিটেইলে পড়তে যাবে না, শর্ট কি আকারে মনে রাখবে যে কাজটা আসলে কি, ওইটা জাস্ট কমা কমা দিয়ে লিখে রাখবে, ব্যাস। তারপরে তুমি বানিয়ে লেখার চেষ্টা করবে। সো চ্যাপ্টার 6 থেকে আশা করছি বুঝতে পেরেছো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপর রয়েছে অধ্যায় 10। এটা তো হচ্ছে একদম ছোট্ট একটা চ্যাপ্টার। এখানে তোমার 4 ধরনের অর্থ ব্যবস্থার কথা বলা রয়েছে, ধনতান্ত্রিক, মিশ্র, সমাজ, ইসলামী। এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ধনতান্ত্রিক, এইটা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এইটা, এই দুইটা অবশ্যই 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 ভালো করে পড়বে। প্রশ্ন করতে পারে হয় গতে এটা দিবে, না হলে এই দুইটার মধ্যে তুলনা। এখান থেকে কোয়েশ্চেন কেমন আসে, গতে হয় একটা অর্থ ব্যবস্থার কথা বলে আর ঘতে গিয়ে দুইটার মধ্যে তুলনার কথা বলে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলবো চারটারই একটু ছোট ছোট করে পয়েন্টগুলো লিখে রাখবে যে কোন অর্থ ব্যবস্থায় কি হচ্ছে, তবে মেইন ফোকাস কিন্তু ধনতান্ত্রিক সমাজতান্ত্রিকে দিবে। ঠিক আছে, মিশ্রটা থেকে প্রশ্ন আসে, হ্যাঁ হ্যাঁ এটা তো ভুলেই গেলাম, মিশ্রটা থেকে প্রশ্ন আসে কি, ওই যে বাংলাদেশ হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার, সো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কেমন, এই টাইপের একটা কোয়েশ্চেন আসতে পারে। সো মিশ্রটাও একটু ভালো করে দেখতে হবে। এরপরে রয়েছে এটা, যদি অর্থনৈতিক ব্যবস্থা থেকে প্রশ্ন না করে তাহলে তো এখান থেকেই অবশ্যই করবে। উদ্দীপকে একটা হচ্ছে সম্পদের কথা বলবে, তো সেটা কি আসলে ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় সম্পদ কোন ধরনের মধ্যে পড়ে, এরপর হচ্ছে ব্যাখ্যা। এখান থেকে জাস্ট এই 3টা পড়লেই হয়ে যাবে। অধ্যায় 10 থেকে এগুলো যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু কমন পাবে। এরপরে চলে আসে অধ্যায় 11। 11 থেকে প্রশ্ন আসে হচ্ছে তোমার জিএনপি বা জিডিপি বা মাথাপিছু আয় নির্ণয় করা। এটা হচ্ছে কোনো না কোনো বোর্ডে অবশ্যই দিবে। তো আয় নির্ণয় করা, এটা যদি গতে থাকে, মানে সাধারণত এটা গতেই থাকে, জিএনপি জিডিপি মাথাপিছু আয় নির্ণয় করা, এইটা গতে দেওয়ার পরে তারপরে বলে কি যে এটা কি উচ্চ মধ্য আয়ের দেশ নাকি নিম্ন মধ্য আয়ের দেশ, নাকি এটা উন্নত না উন্নয়নশীল দেশ, কোনটা। সো এই টাইপের প্রশ্ন কিন্তু আসবেই আসবে, কোনো না কোনো বোর্ডে চলেই আসবে। আজকের এই সাজেশনটা তো সকল বোর্ডের জন্য, তাই না। সো এটা কোনো না কোনো বোর্ডে আসবেই যে জিএনপি জিডিপি মাথাপিছু আয় নির্ণয় করো, আর এইটার প্রেক্ষিতে এটা কি উচ্চ মধ্য, নিম্ন মধ্য, বা এটা কি উন্নত দেশ, এই টাইপের প্রশ্ন করবে। এরপরে রয়েছে আরেকটা প্রশ্ন যেটা খুব সচরাচর দেখা যাচ্ছে এসেছে, যে অর্থনৈতিক উন্নয়নে জিডিপি আর জিএনপি কোনটি বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ফেলে, মানে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে জিডিপি বেশি প্রভাব ফেলবে নাকি জিএনপি বেশি প্রভাব ফেলবে, এইটা। আর এই যে এই জিডিপি জিএনপি মাথাপিছু আয় বের করলে দুইটা দেশের মধ্যে অর্থনৈতিক অবস্থার তুলনা চাইতে পারে। এছাড়া এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু আসে না। এই চ্যাপ্টারটা অনেক বেশি বড়, সো এই চ্যাপ্টার নিয়ে এত বেশি টেনশন করার কিছু নেই। আমি পুরো চ্যাপ্টারকে জাস্ট এই 5-6টা টপিকের মধ্যে তোমাদের জন্য নিয়ে এসেছি যে আসলে এই চ্যাপ্টার থেকে কি ধরনের প্রশ্ন করে। এই যে আমি টপিকগুলো দিয়েছি এটা কিন্তু বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে, বোর্ড প্রশ্ন এসেছে, সবকিছু অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। সো এটার উপর অবশ্যই তুমি ভরসা করতে পারো। আচ্ছা, তারপর লাস্টে চলে যাই আমরা 13 চ্যাপ্টার, এটা 13 হবে, বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ, এটা 13 হবে। আচ্ছা, তো এখানে রয়েছে সামাজিকীকরণের ভূমিকা। সামাজিকীকরণ নিয়ে যদি প্রশ্ন করে সেই ক্ষেত্রে উদ্দীপকে বলে দিবে যে এই বাচ্চার সামাজিকীকরণের ক্ষেত্রে কার ভূমিকা কম রয়েছে, বা কে ভূমিকা বেশি পালন করতে পারতো, বা কার ভূমিকা সবচেয়ে বেশি আছে। তো এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে হচ্ছে পরিবারের ভূমিকা চায়। পরিবার না চাইলে তারপর হচ্ছে বিদ্যালয় বেশি ইম্পর্টেন্ট, বিদ্যালয়েরটা চায়। এরপর রয়েছে সমাজ জীবন। ঠিক আছে, তো সামাজিকীকরণের ভূমিকার মধ্যে পরিবার, খেলার সাথে, প্রতিবেশী, সামাজিক পরিবেশ, সমাজ জীবন, তবে তার মধ্যে এই 3টা বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পরিবার, বিদ্যালয়, সমাজ জীবন, প্রতিবেশীটা দিয়ে দিতে পারে মাঝে মধ্যে। ঠিক আছে, এরপর রয়েছে পরিবারের ধরন, এটি কি একক, যৌথ, বর্ধিত, কোন ধরনের পরিবার। তুমি যদি জানো যে কোনটা একক পরিবার কোনটা যৌথ পরিবার, জাস্ট হচ্ছে সংজ্ঞা যদি জানো তাইলেই তো বানিয়ে লেখা যায়। বিজিএস এ শুধুমাত্র বেসিক ধারণা থাকলেই তো এ প্লাস একদম নিশ্চিত, যদি তুমি সুন্দর করে খাতা প্রেজেন্ট করতে পারো আর এমসিকিউতে ফুল মার্কসটা আসে, তাইলে কিন্তু এ প্লাস কেউ আটকাতে পারে না, তাই না। আচ্ছা, যাই হোক, সো একক আর যৌথ, এখান থেকে যৌথটা একটু বেশি ইম্পর্টেন্ট, যৌথটা কিন্তু অনেকবার এসেছে। তবে আমি বলবো সবগুলো সম্পর্কে সংজ্ঞাটা অ্যাটলিস্ট ভালো করে পড়বে, তারপরে ভাই তুমি বানিয়ে লিখতে পারো।
পারবে। এরপর রয়েছে বাসস্থানের ভিত্তিতে পরিবার, এখান থেকে তেমন একটা হয় না, বাট যদি দিয়ে দেয় তখন কিন্তু ঝামেলা। সো এই জন্য বাসস্থানের ভিত্তিতে মানে পিতৃবাস নাকি মাতৃবাস পরিবার, এই টাইপের গুলো একটু ভালো করে দেখে যাবে। আশা করছি কথা বুঝতে পেরেছো। সো এই হচ্ছে তোমার বিজিএস এর একদম টোটাল সকল চ্যাপ্টারকে আমি এক করে 5টা 6টা টপিকের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি এবং তোমাদেরকে দেখালাম যে কোনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই সকল চ্যাপ্টার থেকে কোন কোন ধরনের কোয়েশ্চেন আসলে হতে পারে, গতে কেমন করতে পারে, ঘতে কেমন করতে পারে, সবকিছুই কিন্তু তোমাদেরকে বললাম। এইটা যদি তুমি ফলো করতে পারো, টপিক ধরে ধরে এভাবে পড়তে পারো, তাহলে ইনশাল্লাহ তুমি খুব সুন্দর করে খাতাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে। আর যদি আমার কোনো কথা বুঝতে না পারো, সমস্যা হয়ে থাকে, কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, অবশ্যই আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তাদেরকেও A+ পাওয়ার সুযোগ করে দাও। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।